সংসার। বাবা বলতো সং না সাজতে জানলে সংসার হয় না মা। মনে আছে ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম সংসেজে ঢং করে, সেটা অনেক কালারফুল একটা পুতুল ছিল, কিন্তু জীবনটা এত কালারফুল না। এখানে একটা নাট্য মঞ্চর মতো, যে যত ভালো অভিনয় করতে পারবে তার রেজাল্ট ততই ভালো। প্রত্যেকটা সংসারে কম বেশি অশান্তি অনাটন হয়, কেউ স্বীকার করে, কেউ বা সেটা তর্কে নিয়ে যায়, কিন্তু সংসারে কিছু না কিছু ঘটে। কিন্তু এখানে যারা টিকে যেতে পারে আর যারা টিকতে পারে না, এই দুয়ের মাঝে ভীষণ দ্বন্দ্ব। যিনি সংসার করেন তিনি হয়তো বা অনেক কথাবার্তা, তর্ক, মন ধরাধরি, গাল পিট মার, ইচ অ্যান্ড এভরিথিং সহ্য করে সংসার করছে। আর যার সংসারটা হয় না সে তো এমনিই কষ্টে থাকে, কিন্তু যে সংসার করছে সে সবকিছু বুঝেও সবকিছু জেনেও আরেকটা তালাকপ্রাপ্ত মেয়েকে নিয়ে প্রচুর কথা বলে। আসলে এটা কি ঠিক? লাস্ট টাইম ফিলিস্তিনি যে ঘটনা ঘটছে, রক্তপাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেইটা দেখে আমাদের সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছে। কিন্তু এটা কেউই ভাবে না যে কিছু কিছু মানুষের কথার ধারে কত মানুষ মারা যায়। আমি নিজে এগুলো অনেক ফেস করছি, কাছের মানুষদেরকে থেকে, দূরের মানুষ থেকে, বিভিন্ন জায়গা থেকে এত বেশি ফেস করছি যে এখন আর আমার কোনো কিছুতেই না যায় আসে না। সেখানে সামান্য ছোট ছোট আমারই ভিডিওতে এসে দুই একটা কথা তো আমি কিছু মনেই করি না, কিন্তু আমরা এমন মাহাত্ম্য দেখাই, রাস্তায় একটা মানুষ উঠুস খেয়ে পড়ে গেলে তাকে ধরার জন্য, তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বিশাল একটা সমাজসেবার কাজ করছি, কিন্তু আমি আমার কথাতে কয়জনকে মারতেছি এই ব্যাপারে হুঁশই নাই। যেটাকে বলা হয় দেখানো, লোক দেখানো কাজ করা। আমি আমাকে নিয়ে কথা বলতে খুব পছন্দ করি এবং আমাকেই উদাহরণ হিসেবে ব্যবহার করতে আমি অনেক পছন্দ করি, কারণ আমার লাইফে প্র্যাকটিক্যালের কোনো অভাব নাই। আমার বিজনেস শুরু হয়েছে 2 মাস ধরে, এখানে নানা রকমের মানুষ আমার কাছে আসে, প্রতিনিয়ত অনেক আপু আসে, তারা সবাই দেখবে যে কখনোই আমি কাজের বাইরে বা বিজনেসের বাইরে কোনো কথা বলি না। আমারও তো কিছু কমন মানুষ থাকে, আমিও তো চাইলে অমুকের তমুকের 2-4টা কথা বলতে পারি, ওই আমি তো কখনো বলি না। চ্যালেঞ্জ থাকলো যে কেউ বলতে যদি পারে যে আন্নি আপু কখনো কাউকে নিয়ে কথা বলছে, ছোট করে দেখছে, তাহলে ভাই আপনি যা বলবেন তাই সই। এবং আমার কাছে আমার অনেক ছোট বোনরা আগে থাকতো, বান্ধবীরা থাকতো, তারা সবাই জানে আমি কেমন। আমি সবসময় আমার নিজের টাইম আমার নিজেকে দিয়েছি, যার জন্য আজকে আমি এখানে। আপনারা সবাই আমাকে নিয়ে অনেক খুশি, জানি আপু অনেক ভালো কিছু করছে। কিছু মানুষ আছে খুবই অখুশি এবং আমার দুর্নাম নিয়ে ব্যস্ত, সেই দুইজনকে বলছি, যারা আপনারা অনেক খুশি আমার ভালো দেখে আপনারাও করার চেষ্টা করেন, যারা আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভিটি নিয়ে পড়ে থাকেন তারা নিজের চরকায় তেল দেন, আপনার মিশন ভালো থাকবে। দিন শেষে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা সংসার করা, আমিও নিশ্চিত তার ব্যতিক্রম না। একেতেই আমার ডিভোর্স নিয়ে আমি খুব প্রেসারে, একেতে আমার বিজনেস নিয়ে আমি অনেক বেশি প্রেসারে, তার উপর আমার পুরো পরিবারের দায়িত্ব। আমার বোনটা আমাদেরকে ছেড়ে চলে গেল আমার ডিভোর্সের প্রায় 1 বছর পর, তো সবকিছু একের পর এক ঝামেলা আছে। এর মধ্যে আপনারা কিছু মানুষ আছেন বুড়ি হয়ে যাচ্ছেন, বিয়ে করছেন না, বয়স হয়ে যাচ্ছে বিয়ে করছে না, এত টাকা পয়সা দিয়ে কি হবে, স্বামী সংসারই তো নাই, এতই টাকা পয়সা, এতই রূপ, এতই কিছু, স্বামীকে তো ধরে রাখতে পারলেন না কেন ভাই? প্রিন্সেস ডায়নার ডিভোর্স হয়নি, সে তো পৃথিবীর সব থেকে সুন্দরী এবং গুণীবান নারী। আচ্ছা এখানে একটু বলে রাখি, আমাদের নওগাঁতে ফিউচারে খুব ভালো একটা ধামাকা আসতেছে, আমি বলবো না এটা কিসের কাজ চলতেছে, আপনার ধরে নিন। ইনশাল্লাহ নওগাঁতে অনেক ভালো মানের একটা কিছু হতে চলেছে, এটার কাজ রানা ভাইয়া করতেছে, আর রানা ভাইয়ার হাতে একটা জাদু আছে, উনি যেই জায়গাতে হাত দেন সেটা ফলে যায়। আমার বিজনেসের প্রত্যেকটা কাজ উনি করেছেন এবং আমার আলহামদুলিল্লাহ আমার বিজনেস গুলো সাকসেস। আচ্ছা আবারও আমরা কথার পার্টে চলে আসি, বিল গেটসের ডিভোর্স হয় নাই, আচ্ছা জাস্টিন ট্রুডো তার কি ডিভোর্স হইলো না? আচ্ছা কত সেলিব্রিটি আছে না অনেক সুন্দরী, তাদের কি ডিভোর্স হয় না? এখনো কি আপনারা বোঝেন না যে অর্থ সম্পদ এবং পজিশন দিয়ে সংসারটাকে টিকিয়ে রাখা যায় না? এটা একেবারে কপালের ব্যাপার এবং আমাদের ধর্মে খুব ভালো লেখা আছে তালাক দেওয়া জায়েজ, বাট এটা খুবই নিকৃষ্ট। আমার তো মাঝে মাঝে মনে হয় হাজবেন্ড ওয়াইফ একসাথে সংসার করে, হাজবেন্ড এক জায়গায় পরক্রিয়া, ওয়াইফ এক জায়গায় পরক্রিয়া, এর থেকে না ডিভোর্স থাকা অনেক ভালো। তাতে অ্যাটলিস্ট নিজের সন্তানেরা দেখবে যে বাবা মা আলাদা থাকার কষ্ট কাকে বলে এবং মা তাকে কত কষ্ট করে মানুষ করছে, বাবা তাকে কত কষ্ট করে মানুষ করছে। কিন্তু বাবা আর মা দুইজন একখানে থেকে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, আলাদা জায়গায় থাকে, মা কোথাও বাবা কোথাও ইনভলভ, সেসব নিয়ে ঝগড়া গন্ডগোল, এখান থেকে না বাচ্চা ভালো কিছু না শিখতে পারে না। কিন্তু ওই যে সমাজের একটা মুখোশ ধরে আমাদেরকে জীবন পার করতে হয়। আচ্ছা আপনারাই বলেন তো, দিন শেষে কি সমাজ আমাদেরকে খাওয়ায় পড়ায়? আপনি আজকে অসুস্থ হন তো কে আসবে? আপনার নিজের জীবনটা একেবারেই আপনার, তাই আপনি সঠিকভাবে ডিসিশন নেবেন। কখনো অমুক কি ভাববে তমুক কি ভাবে এইটা ভেবে না জীবন কাটাবেন না। হ্যাঁ তখন ভাববেন যে মানুষটা আপনার জন্য অনেক কিছু করছে, তখন কিছু একটা ডিসিশন নেওয়ার সময় ভাববেন যে
তাকে একটু বলি, আলোচনা করে দেখি, কিন্তু মানুষ যেটা সাধারণ মানুষ, জনগণ, তাদেরকে প্রায়োরিটি দিবেন না। আমি তাহলে ঘর থেকেই বের হতে পারতাম না। আমার ডিভোর্সের পরে আমার ক্লোজ একটা ফ্রেন্ড বলছিল তুমি নওগাঁ ছেড়ে যাও, এই শহর এত ছোট শহর, এরকম ডিভোর্স হয়ে গেল, মুখ দেখাবে কি করে? তখন আমি বললাম কই, আমি তো ধরা পড়িনি, আমার তো কেলেঙ্কারি হয়নি, আমাকে তালাক দিয়েছে, আমি প্রাউডলি এই শহরে থাকবো, আমাকে এই শহর ছাড়তে হয়নি। আজকে এই শহরের মানুষ আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ আপনারাই। কিছু মানুষ আছে আপনি কি অনেক কথা বলবে। আচ্ছা বলেন তো, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার কি ইচ্ছে করে না একটা সংসার হবে? আমার বান্ধবীরা বাচ্চা নিয়ে ঘুরে, আমার ছোট বোনদের বাচ্চা হয়ে গেছে, আমার কি খারাপ লাগে না? আপনারা কি কখনো আমাদের মতো মেয়েদের জায়গা থেকে ভাবছেন যে তাদের খারাপ লাগে কতটা? এত কথা কেন বলেন তো? আপনি সংসার করতে পারছেন বলেই আপনি একদম টিকে গেছেন, আপনি সতী সাধ্য ভালো নারী, আর যা ডিভোর্স হয়ে গেছে সে খারাপ, এমনটাই কি বিষয় বলেন? জানি এসব ব্যাপারে শুধু তর্কই হবে, তাই আমি তাদেরকে বলছি যারা আমাকে ইন্সপায়ার হিসেবে নেন, তাদেরকে বলছি কোনো ডিসিশন নেওয়ার আগে নিজে ভাববেন আপনি আপনার জায়গায় ঠিক আছেন কিনা, আপনি অন্যায় করেননি তো, আপনি ঠিক আছেন তো, জাস্ট আকাশের দিকে তাকায়া আল্লাহর কাছে বিচার দিবেন। এর থেকে ভালো রেজাল্ট আর পৃথিবীতে কেউ দিবে না। একমাত্র সঠিক বিচারক যিনি করেন তিনি আপনাকে অবশ্যই সেই ফল দিবে। আমাকে দেখছেন না, আমি শুয়ে শুয়ে খাট থেকে ফ্যান দেখতাম, যে ফ্যানে দড়ি লাগায় ঝুললে কেমন লাগবে। আচ্ছা আমি তো আলাদা ফ্ল্যাটে থাকি, যদি মরে থাকি আমার বাবা মা কি আমার খোঁজ পাবে? আমি কতদিন এখানে থাকবো? আমার কি তখন খুব কষ্ট হবে? শান্তার স্টেশনে যাইতাম, যে অ্যাটলিস্ট ওইখানে মারা গেলে গাড়ির সাথে হয়তো বা কেউ এসে এখান থেকে আমাকে নিয়ে যেতে পারবে বা বলতে পারবে। তখন মনে হতো যে আমার বাবা মাকে মানুষ অনেক কথা শোনাবে। মাঝে মাঝে মনে হতো এই ট্রেনে চলে যাবার কোনোদিন আসবো না। তখন মনে হতো আরো খারাপ হবে, যে আমাকে ছাড়ছে সে আমাকে নিয়ে আরো রঙ্গ করবে যে অন্য কারোর সাথে চলে গেছে। তো এগুলো খুবই ভুল ডিসিশন। আমাকে দেখছেন আমি মেনে নিতে শিখছি, আজকে সবাই আমাকে মেনে নিতে শিখছে। তাই এমনিতেই নিজের থেকে অনেক ঝই ঝামেলার মধ্যে থাকি, দয়া করে আপনারা আমাদের মতো মানুষকে বিভিন্নভাবে কথা বলে আর পচাবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, যাকে নিয়ে আপনি কথা বলছেন সে কিন্তু আপনাকে নিয়ে বলছে না, সে এতটাই খারাপ যে আপনি তাকে নিয়ে আলোচনা করতেছেন, আপনার মূল্যবান সময় তাকেই দিচ্ছেন। তার মানে বুঝছেন যে আপনার প্রায়োরিটি লিস্টে সে প্রথমে। যাই হোক, রাত তো চলে আসলো, সারাদিনের কথাটা বলি। আজ সকাল 7টায় ঘুম থেকে উঠছি, ওঠার পরে নিজে রান্না করছি, বাসা পরিষ্কার করছি, বেড বিছানা সবকিছু গুছায়া কাপড় চোপড় কেচে নাড়ে দিয়ে নিজে রেডি হয়ে একটা মিটিং এ গেছিলাম। সেখানে আমার একটা প্রমোশনাল কাজে সিগনেচার করে ওখান থেকে আমার শোরুমে আসলাম। ওখান থেকে কাপড় নিয়ে আমি কারখানায় গেলাম, কারখানা থেকে আবার শোরুমে আসলাম। এর মাঝে অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়েছে এবং লাইভ করছি আধা ঘন্টার একটা, মেসেঞ্জারে রিপ্লাই করছি, অনলাইন প্রোডাক্ট রেডি করছি, এন্ট্রি দিছি, এগুলো আবার গেছে। এর বাইরে আমাকে আবার বাইরে আসতে হয়েছিল, শোরুম পরিষ্কার করা, ইচ অ্যান্ড এভরিথিং ঠিক করা, তারপরে আমাকে আবার বাসায় এসে দিন শেষে কিন্তু সেই কাজগুলো শুরু করতে হয়েছে। আর আমার সব থেকে শান্তির জায়গা আমার ঘর। দেখেন এই সংসারটা কি সংসার না? এখানে আমি অনেক ভালো আছি। এখানে আমার লেটে আসলে কেউ বলে না এত লেট হলো কেন। এখানে আমি একটু বেশি খাইলে কেউ বলে না বেশি খাইলা, এত খরচ করো কেন। এখানে আমি না খেয়ে থাকলেও আমাকে কেউ বলে না খাচ্ছ না কেন। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ঘরে ঢোকার সময় আমি প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুব ভালো আছি, আমাকে যেন কখনো আর ডাবল করেন না। আমি আমার সিঙ্গেল লাইফে অনেক ভালো আছি এবং আমি সবসময় আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ আমি যেন একা থাকতে পারি, কারণ কেউ আসলে আবারও কষ্ট আমাকে সহ্য করতে হবে, ওইটা আমি আর নিতে পারবো না। তার থেকে আমি একাই বেশ ভালো থাকবো। আর একা কি, আমার জীবনে সবাই আছে। আমার এত আপুরা সারাটা দিন আমাকে শোরুমে সময় দেয়, ছোট ছোট বাচ্চারা খালামণি আন্টি আন্নি বলে ডাকে, আমার ভাই আছে, মা আছে, আমার আত্মীয় স্বজন সবাই আছে, আমার ভালো বন্ধু বান্ধব আছে, আমার বোনেরা আছে। আমি আমার মতো জমিদার কেউ না, আমি অনেক সুখী একটা মানুষ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার লাইফের ছোট ছোট পার্টগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেখান থেকে আপনারাও কিছু না কিছু শিখবেন। এই ভিডিওটাতে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন বাজে রাতের 4টা, আমাকে সকাল 7টায় আমার গ্রামের বাড়ি যেতে হবে। তার মানে বুঝছেন এই যে আমাকে নিয়ে সারাদিন পড়ে থাকেন না, এই সময়টা কাজে লাগান। আর আপনারা আমাকে দেখছেন আমি আমার সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি। সো এইটা দেখে এইটা শিখেন। আমার চরিত্র মাপার জন্য আমি আপনাদেরকে রাখি নাই বেতন দিয়ে। কেন লস করতেছেন? যদি বেতন দিতাম তাহলে না একটা কথা ছিল। আর আমরা সেই সকালবেলা রান্না করে রেখে গেছিলাম, রাত্রে এসে খেলাম। সারাটা দিন কিছু খাওয়ার সুযোগ হয়নি, দুপুরের দিকে একটু ফল খাইছিলাম শুধু। আজকের ভিডিও তো পর্যন্তই, আল্লাহ হাফেজ।